ডায়েটিশিয়ান দেবলিনা কর্মকার। বাট আজকের ভিডিওটা কোনো ডায়েট রিলেটেড ভিডিও হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি ট্রাভেল ভিডিও হতে চলেছে। বিকজ আমরা ফ্যামিলি সবাই মিলে একটা ট্রিপে যাচ্ছি, সেটা হচ্ছে ইটালি যাচ্ছি এবং সেখান থেকে আমরা স্লোভেনিয়া যাব। তো ওভারঅল 12 দিনের পুরো জার্নিটা। তো আই হোপ আপনারাও আমাদের সাথে সাথে এনজয় করবেন। তো পুরো আইটিনারিটা যেটা হচ্ছে যে আমরা জার্নিটা স্টার্ট করছি গ্লাসগো থেকে, সেখান থেকে আমরা হিথ্রো এয়ারপোর্টে পৌঁছবো, সেখান থেকে আমরা রোমে পৌঁছবো, রোমে একদিন থাকবো, সেখান থেকে ফ্লোরেন্স যাব, ফ্লোরেন্সে 2 দিন থাকার প্ল্যান রয়েছে। এরপর সেখান থেকে সরাসরি চলে যাব স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানাতে, সেখানে মোটামুটি 3 দিন মতন থাকবো। তারপরে সেখান থেকে আমরা ব্যাক করব ভেনিসেও আমরা 2 দিন মতন থাকছি এবং সেখান থেকে আবার রোমে আসবো, রোমে 3 দিন মতন থাকা এবং সেখান থেকে আবার ফিরে আসা। তো এইটা হচ্ছে আমাদের ওভারঅল প্ল্যান। তো আই হোপ আপনারাও ডেফিনেটলি এনজয় করবেন আমাদের এই জার্নিটা। তো আমি আজকে আগের দিন ভিডিওটা বানিয়ে রাখলাম, তার একটা বড় কারণ হচ্ছে কালকে সকালে আর্লি মর্নিং আমাদের বাড়ি থেকে বেরোতে হবে, কারণ 11:30 নাগাদ সম্ভবত ফ্লাইট রয়েছে। তো 3 ঘন্টা আগে তো মিনিমাম আমাদের বেরোতেই হবে, তখন হয়তো এই ডিটেলসগুলো বলার সময় পেতাম না। তো সেই কারণেই এই ডিটেলসটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করলাম। বাকিটা ডেফিনেটলি কালকে যেতে যেতে কথা হবে এবং আশা করি আপনারাও আমাদের এই জার্নিটাকে এনজয় করবেন। তো দেখা হচ্ছে কাল, এবং কাল থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিবডি। যেমনটা আমি কালকে বলেছিলাম আপনাদেরকে যে অলরেডি এখন ঘড়িতে 9:45 বাজে। এবার আমরা বেরোবো, আমাদের ফ্লাইট রয়েছে গ্লাসগো থেকে হিথ্রো এবং সেখান থেকে সরাসরি রোমে। তো চলুন যাত্রা শুরু করা যাক এবং অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা ট্যাক্সিতে উঠে গেছি এবং ট্যাক্সি আপাতত এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। তো আপাতত আমরা গ্লাসগো এয়ারপোর্ট যাব এবং সেখান থেকে আমাদের হিথ্রো ফ্লাইট আছে, সেই ফ্লাইটটাকে আমরা ধরবো। তো এয়ারপোর্টে আমরা এসে গেছি, এবার আমাদের বোর্ডিং পাস নেওয়ার পালা। সেই লাইনে আমরা আপাতত দাঁড়িয়েছি এবং বোর্ডিং পাস নিয়ে আমরা এবার এয়ারপোর্টে ঢুকবো। তো আমাদের সিকিউরিটি হয়ে গেছে, কিছুক্ষণ বাদে আমাদের বোর্ডিং স্টার্ট হবে। 11:45 আমাদের ফ্লাইট, মোটামুটি অন টাইমেই রয়েছে। সো গ্লাসগো থেকে এবার আমরা যাব হিথ্রোতে। তো ফাইনালি আমরা হিথ্রো এয়ারপোর্টে এসে গেছি। এবার এখানে আমাদের নেক্সট ফ্লাইটের জন্য ওয়েট করা, সেটা মোটামুটি 3-3.5 ঘন্টার কাছাকাছি রয়েছে আমাদের ওয়েটিং টাইম, এবং তারপরে আমাদের রোমের যে ফ্লাইট সেই ফ্লাইটে আমরা উঠবো। ফাইনালি আমাদের হিথ্রো এয়ারপোর্ট থেকে রোমের ফ্লাইট ছেড়ে দিয়েছে, এরপর সরাসরি রোমে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো এবার আমরা রোমে এসে গেছি। ফ্লাইট অলরেডি ল্যান্ড করতে স্টার্ট করে দিয়েছিল। ওপর থেকে হালকা মেঘের আস্তরণের ফাঁক দিয়ে রোম শহরটাকে ভীষণ সুন্দর দেখতে লাগছিল, সেটাই ক্যাপচার করেছিলাম। তো চলুন নেমে আবার কথা হচ্ছে। তো ফাইনালি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এবার এখান থেকে যে উল্টো দিকে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এয়ারপোর্ট লাগোয়া রেল স্টেশন। সেইখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে এবং নামবো আমরা রোমা টার্মিনিতে। তো দেখতেই পাচ্ছেন আমরা স্টেশনে পৌঁছে গেছি। এবার ট্রেনের জন্য আপাতত ওয়েট করছি। ট্রেন এলে সেটাতে উঠে আমরা রোমা টার্মিনিতে নামবো এবং সেখান থেকে আমাদের ট্যাক্সি নিতে হবে, এবং ট্যাক্সি করে খুব বেশি দূরত্ব নয়, 8 থেকে 10 মিনিট মতন লাগবে আমাদের যে এয়ারবিএনবি বুক করা রয়েছে সেখানে পৌঁছতে। হাই এভরিবডি, আজকে নেক্সট ডে। বাট কালকে আমাদের মোটামুটি এয়ারবিএনবিতে পৌঁছতে পৌঁছতে 11:30টার কাছাকাছি হয়ে গেছিল। তো সেই কারণে আর তখন ভিডিও এন্ড করা হয়নি, কারণ জাস্ট ফিরেই মেয়েকে মানে একটু ফ্রেশ করে খাইয়ে ওকে শোয়ানোর ব্যাপার ছিল, নিজেদেরও প্রচন্ড টায়ার্ড ছিলাম সারাদিন জার্নি করার পর। তো যাই হোক, আজকে হচ্ছে নেক্সট ডে। আজকে আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে যে রোম থেকে আমরা আজকে ফ্লোরেন্স যাব। খুব সম্ভবত যেতে যেতে দুপুর হয়ে যাবে। তো সেই কারণে আজকে যেটা করার সেটা হচ্ছে ফ্লোরেন্সে গিয়ে জাস্ট লোকাল জায়গাগুলো একটু এক্সপ্লোর করব। দিয়ে কাল আমাদের প্ল্যান হচ্ছে পিসা যাওয়ার। তো চলুন যেতে যেতে ডেফিনেটলি কথা হবে এবং অবশ্যই সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। তো ফাইনালি আমরা ফ্লোরেন্সের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এবং প্রথমেই আমাদের রোমা টিবুটিনা বলে যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশনে যেতে হবে এবং সেখান থেকে আমাদের ফ্লোরেন্সের ট্রেন রয়েছে। তো আমাদের যে এয়ারবিএনবিটা ছিল সেখান থেকে 15-20 মিনিটে হাঁটা পথ, তাই আমরা হেঁটেই স্টেশনে পৌঁছচ্ছিলাম।
তো ফাইনালি আমরা ফ্লোরেন্সের ট্রেনে উঠে পড়েছি। এবার ফ্লোরেন্সে পৌঁছিয়ে হাতে যেরকম যা সময় থাকবে সেই অনুযায়ী ইচ্ছে আছে লোকাল যা যা ট্যুরিস্ট স্পট আছে সেগুলোকে এক্সপ্লোর করব। তো চলুন ফ্লোরেন্সে পৌঁছে তারপরে আবার সরাসরি আপনাদের সাথে কথা হচ্ছে। সো ফাইনালি আমরা এসে গেছি ফ্লোরেন্সে এবং লাগেজ রেখে আমরা বেরিয়েছি একটু জাস্ট লোকাল জায়গাগুলো এক্সপ্লোর করতে। তো প্রথমেই যেখানে এসেছি সেটা হচ্ছে একটা ক্যাথিড্রাল চার্চ, যেটা ফ্লোরেন্সের খুব পুরোনো একটা ক্যাথিড্রাল চার্চ এবং ভীষণ সুন্দর দেখতে জায়গাটা। চলুন আপনাদেরকে একবার দেখাই। সো এইটা হচ্ছে সেই চার্চ যার নাম ক্যাথিড্রাল সান্টা মারিয়া, যেটা ফ্লোরেন্সের অন্যতম টুরিস্ট স্পট বলা হয়। এবং এই চার্চটি বহু বছরের পুরনো একটি চার্চ, যদি এই চার্চটার ভিতরে আমরা যেতে পারলাম না কারণ যে টাইমিংটা ছিল সেই টাইমের মধ্যে আমরা এসে পৌঁছতে পারিনি, তো সেই কারণে ভিতরটা আমরা যেতে পারলাম না। বাইরে থেকে আমরা এই চার্চটাতে ছবি তুলেছি এবং দেখলাম খুবই সুন্দর এই চার্চটা বাইরে থেকে দেখতে। তো এই সান্টা মারিয়া ডেল ফিওরে এই চার্চটার ইতিহাসের দিকে যদি তাকানো হয়, চার্চটা প্রথম তৈরি শুরু হয়েছিল 1296 সালে এবং যখন ফাইনালি স্ট্রাকচারটা পুরোটা কমপ্লিট হয় তখন সালটা ছিল 1436 সাল। সুতরাং বুঝতেই পারছেন যে চার্চটা কত পুরনো এবং সেই সময় এই পুরো চার্চটা কিন্তু মার্বেল দিয়ে করা হয় এবং ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আপনারা হয়তো আন্দাজ পাচ্ছেন যে কি অপূর্ব নিখুঁত কাজ এই চার্চটি বানানোর মধ্যে রয়েছে। তো বলাই বাহুল্য সে ফ্লোরেন্সের এটা অন্যতম একটা টুরিস্ট স্পট। দেখতেই পাচ্ছেন কত টুরিস্ট এখানে এসেছে এবং ডেফিনেটলি একটা দারুণ জিনিস আমরা এই মুহূর্তে এক্সপ্লোর করছি এবং চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকেও ভালোভাবে দেখানো যায়। সো চার্চ আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি, সেটা হচ্ছে ফ্লোরেন্সের সেন্ট্রাল মার্কেট। সেটাকেও বলা হয় টুরিস্টের অন্যতম একটা অ্যাট্রাকশন। তো সেই কারণে আমরা আপাতত সেখানে যাচ্ছি। তো আপনারাও চলুন দেখা যাক সেখানটা কিরকম লাগে। সো ফাইনালি আমরা ফ্লোরেন্সের সেন্ট্রাল মার্কেটে চলে এসেছি এবং আসার সাথে সাথেই যে জায়গাটার সাথে আমি এই মার্কেটটাকে রিলেট করতে পেরেছি সেটা হচ্ছে আমাদের কলকাতার নিউ মার্কেট। এক্স্যাক্টলি এই রকমই, যেরকম ধর্মতলা বা নিউ মার্কেটে প্রচুর দোকান ফুটপাতের পাশ দিয়ে সারি দিয়ে থাকে, এরকম ভাবেই এখানে কিন্তু দোকানগুলো রয়েছে এবং কি নেই সেখানে, সেটা জামা কাপড় থেকে শুরু করে হোক, বিভিন্ন বেল্ট, ব্যাগ, তারপরে আপনার সাজার জিনিস, এভরিথিং এখানে রয়েছে। সুতরাং কেউ যদি কখনো মনে করেন এখানে এসে কিছু কেনাকাটা করবেন, ডেফিনেটলি এখান থেকে করতে পারেন। তবে অবশ্যই নিউ মার্কেটে যেরকম বার্গেনিং চলে, এখানেও কিন্তু সেইভাবে আপনাকে বার্গেনিং করে যাচাই করে আপনাকে কিনতে হবে। তো আজকে মোটামুটি ফ্লোরেন্সের যে কটা টুরিস্ট স্পট দেখা সম্ভব ছিল দুপুরের পর, সেগুলো আমরা এক্সপ্লোর করেছি এবং অবশ্যই আপনারা আমাদের সাথে ছিলেন। এবার কালকে যে প্ল্যানটা হচ্ছে সেটা হচ্ছে পিসা যাওয়ার সকালবেলা এবং সেখান থেকে আবার আমরা ফ্লোরেন্সে ফিরবো এবং বাদবাকি যে কটা টুরিস্ট স্পট রয়েছে চেষ্টা করবো সেগুলোর মধ্যে যতটুকু কভার করা যায়। তো এটাই হচ্ছে ওভারঅল প্ল্যান। এখন আমরা এয়ারবিএনবিতে চলে এসেছি। আজকে মোটামুটি এইটাই ঘোরা ছিল এবং আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো কালকেও অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে কাল। সো যেরকমটা কাল রাতে বলেছিলাম, আজকে আমরা ফাইনালি পিসার জন্য বেরিয়ে পড়েছি। এই যে ট্রেন স্টেশনটা সেটার নাম হচ্ছে সেন্টা মারিয়া নোভেলা। সেখান থেকে আমাদের পিসার ট্রেনে আমরা উঠে পড়েছি। এবার সরাসরি পিসায় গিয়ে আবার দেখা হচ্ছে। সো ফাইনালি আমরা এসে গেছি। স্টেশনটার নাম হচ্ছে পিসা সেন্ট্রালে। এবার এখান থেকে আমাদেরকে বাস ধরতে হবে, বাসে করে আমরা যাব পিসাতে। তো আমরা স্টেশন থেকে নেমে যেটা প্রথমে ডিসাইড করেছিলাম যে স্টেশন থেকে বাসে করে যাব, বাট সেটা আলটিমেটলি আমরা করিনি। আমরা হেঁটেই যাচ্ছি কারণ স্টেশন থেকে খুব বেশি দূর না, হাঁটা পথে 25 থেকে 30 মিনিট লাগে পিসা টাওয়ার। তো সেই কারণে আমরা ডিসাইড করেছি হেঁটে যাব, তাহলে এখানকার যে লোকাল স্ট্রিট সেটা এক্সপ্লোর করার একটা সুযোগ থাকবে সেই কারণে। তো আমরা হেঁটে হেঁটে এখন পিসা টাওয়ারের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট
খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দুধারে সুন্দর সুন্দর বাড়ি, বাড়িগুলোর স্ট্রাকচার ডেফিনেটলি একটু অন্যরকম, যেগুলো দেখতে খুবই ভালো লাগছে এবং এই অন্যরকম হওয়াটা স্বাভাবিক, কারণ অন্য দেশ, সেখানকার অন্য কালচার বা অন্য সংস্কৃতি। তো যাই হোক, বাট এই সাথে সাথে একটা জিনিস যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলতে পারি যে যদি কখনো এরকম কোনো নতুন জায়গাতে, সেটা যেখানেই হোক না কেন যান, চেষ্টা করবেন যতটা সম্ভব হেঁটে কভার করার। তাহলে যেটা হয়, সেখানকার কালচার, সেখানকার লোকাল রাস্তাঘাট বা লোকাল জায়গাগুলো সম্পর্কেও কিন্তু আপনাদের একটা ধারণা তৈরি হবে। তো এই কারণেই আমরাও চেষ্টা করেছি যতটা সম্ভব হেঁটে কভার করা যায়। সো এই যে রিভারটা আপনারা দেখছেন, এই রিভারটার নাম হচ্ছে আর্নো রিভার। এই রিভারটা ক্রস করে আর মোটামুটি 4 থেকে 5 মিনিট হাঁটলেই আমরা পিসা টাওয়ারের কাছে পৌঁছে যাব। দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। তো চলুন সরাসরি পিসা টাওয়ারের ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। সো ফাইনালি আমরা পিসা টাওয়ারের এন্ট্রান্সের সামনে এসে গেছি। চলুন ভেতরে ঢুকে দেখা। তো আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই সেই বিখ্যাত টাওয়ার, যে টাওয়ারের নাম পিসা টাওয়ার। 1372 সালে এই টাওয়ারটি তৈরি করা হয় এবং তৈরির সময় থেকে কিন্তু এই টাওয়ারটি একটু হেলানো ছিল এবং সেই জায়গা থেকেই এই টাওয়ারটা এতটা বিখ্যাত এবং ইটালির একটা অন্যতম টুরিস্ট স্পট। এই জায়গায় এখানে উপরেও ওঠা যায়, বাট আমার যাওয়াটা সম্ভব নয়, বিকজ যেহেতু ছোট বাচ্চা আছে, এত ছোট বাচ্চা নিয়ে সিঁড়ি দিয়ে অতটা উপরে ওঠাটা সম্ভব নয়, তাই আমরা যাচ্ছি না, বাইরে থেকে এক্সপ্লোর করছি। এবং আমার পেছনে দেখতেই পাচ্ছেন টাওয়ারটা কিন্তু একটু হেলানো অবস্থায় রয়েছে। তো চলুন আপনাদেরকেও দেখাচ্ছি, যতটা সম্ভব ক্যামেরার মাধ্যমে দেখানো যায় চেষ্টা করছি। পিসা থেকে ব্যাক করছে, দেখতেই পাচ্ছেন আমি এখন ট্রেনে রয়েছে। এবার পিসা থেকে আবার আমরা সরাসরি ফ্লোরেন্সে চলে যাচ্ছি এবং ফ্লোরেন্সে যা যা বাদবাকি টুরিস্ট স্পট রয়েছে চেষ্টা করবো সেগুলোর মধ্যে যতটা সম্ভব কভার করা যায়। তো চলুন বাকি কথা আবার ওখানে গিয়ে ফ্লোরেন্সে গিয়ে হচ্ছে। সো ফাইনালি আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে ফ্লোরেন্সে, আবার ব্যাক করেছি পিসা থেকে। এখন যে জায়গাটা এসছি সেই জায়গাটার নাম হচ্ছে, বা সেই যে একটা বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংটার নাম হচ্ছে পালাজো ভেকিও। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। সো এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার নাম হচ্ছে পিয়াজা ডেল সিনিয়রিয়া। আর এই যে বিল্ডিংটা, যে বিল্ডিংটার কথা আমি আপনাদেরকে আগে বললাম, এই বিল্ডিংটার নাম হচ্ছে পালাজো ভেকিও, যেটা কিন্তু ফ্লোরেন্সের একটা টাউন হল। তো এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে সেই বিখ্যাত মাইকেল অ্যাঞ্জেলো ডেভিডের স্ট্রাকচারটি রয়েছে। যদিও এটা আসলটা নয়, এটা একটা রেপ্লিকা, আসলটা মিউজিয়ামে রয়েছে। এবং সেই সময়কার আরো কিছু স্ট্যাচু বা স্ট্রাকচারও কিন্তু এখানে সংরক্ষিত রয়েছে, যেটার কারণে প্রচুর টুরিস্ট আসছে এবং এসে এই জায়গাটাকে এক্সপ্লোর করছে।
তো ফাইনালি পালাজো ভেকিওর জায়গাটা আমরা ঘুরে এবারে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। সেটা হচ্ছে একটা ব্রিজ, সেটাও কিন্তু ফ্লোরেন্সের অন্যতম একটা টুরিস্ট অ্যাট্রাকশন বলা হয়ে থাকে, এবং সেটা খুব বেশি দূর না, ওয়াকিং ডিস্টেন্সে পালাজো ভেকিও থেকে 5 থেকে 7 মিনিট। তো চলুন সেখানে যাওয়া যাক। যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে, সেটার নাম হচ্ছে আর্নো, যেটা আপনারা পিসাতেও দেখতে পেয়েছেন এই নদীটা। আর এই যে ব্রিজটার উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটার নাম হচ্ছে পন্টে ভেকিও। তো চলুন আপনাদেরকে একবার ঘুরে দেখাই ব্রিজটা। তো এই পন্টেভেকিওর ইতিহাস যদি দেখা হয়, যে এই ব্রিজটির কথা প্রথম নাকি উল্লেখ ছিল রোমান সাম্রাজ্যের সময়, কিন্তু পরবর্তীকালে 996 সালে এই ব্রিজটা তৈরি করা হয়। কিন্তু সেই সময় বা তার কিছু বছর পরে আর্নো রিভারে ফ্লাড আসার দরুন ব্রিজটি ভেঙে যায়, এবং তারপরে 1345 সালে আবার এই ব্রিজটাকে রিবিল্ড করা হয়। এবং যেটা বলা হয়ে থাকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই ফ্লোরেন্স শহরটাকে ডিস্ট্রাকশনের হাত থেকে বাঁচানোর জন্য। তো বুঝতেই পাচ্ছেন ঐতিহাসিক দিক থেকেও কিন্তু এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই ফ্লোরেন্সের এটা একটি অন্যতম টুরিস্ট স্পট। তো আজকের মতন আমাদের ট্রিপটা এখানেই শেষ হলো। ফ্লোরেন্স আমরা মোটামুটি অনেকটাই, অলমোস্ট পুরোটাই কভার করেছি। তো কালকে যেটা প্ল্যান হচ্ছে, কালকে সকালবেলা আমরা বেরোবো এবং বেরিয়ে আমরা ভেনিস হয়ে আহ, লুব্লিয়ানাতে যাব। লুব্লিয়ানা হচ্ছে আপনার স্লোভেনিয়ার ক্যাপিটাল। তো সেখানে আমাদের মোটামুটি 3 নাইটস 4 ডের একটা প্ল্যান রয়েছে, সেই শহরটা ঘুরবো। তো কালকে সকালবেলাই সরাসরি আপনাদের সাথে আবার দেখা হবে, এবং অবশ্যই যেখানে যেখানে যাব আপনাদেরকে সাথে নিয়ে যাব। সো আজকের মতন এই ভিডিওটা এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।